প্রত্যেকটা ব্যাপার স্বীকার করে, তাহলে কিন্তু আমার মনে হয় তার অ্যাকসেপ্টেন্সটা বাড়বে। স্বীকার করলে অ্যাকসেপ্টেন্সটা বাড়বে, আপনি তাই বলছেন। তাহলে ওইটা স্বীকার না করলে ফারাজ করিমের কথা কি বলবেন? তিনি তো আমরা দেখেছি তিনি তার মাকে সহ আসলে ভিডিওতে এসে বলেছেন যে আমার পারিবারিক চাপ, তার আম্মাই কিন্তু বলেছেন যে পারিবারিক চাপের কারণে আসলে ছাত্র আন্দোলনে তিনি সক্রিয় হতে পারেননি। তারপর আপনি আসলে মাশরাফি বিন মুর্তজার কথা কি বলবেন? তিনি আমাদের আমি ফারাজ করিমকে নিয়ে তো ভুল স্বীকার করে বলেছেন যে আমার আসলে ছাত্র আন্দোলনে থাকা উচিত ছিল, কিন্তু আসলে রাজনৈতিক চাপ সহ নানান চাপে আসলে আমি বুঝতে পারিনি, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। তাহলে এই ভুল স্বীকারগুলো মাশরাফির জায়গাটা লিগ্যাল দায়বদ্ধতার জায়গাটা আছে। মাশরাফির সে ভোটচোর রেজিমের এমপি ছিল একবার না দুইবার। দেশের জনগণের ভোটাধিকার যখন হরণ করা হয়, তারপরেই তো এইটার পাশাপাশি তো আসে যত অনাচার। তার মানে এটা পেছনে তার ফারাজ করিমকে নিয়ে আমি অনেক আগের থেকেই অনেক ক্রিটিক করি। আমি যখন ফেসবুক স্ট্যাটাস দেখবেন আরো 1-1.5 বছর আগের থেকেই তাকে নিয়ে লেখালেখি করতাম। তাকে কেন আপনি মনে করছেন সে নর্মাল ইনফ্লুয়েন্সার? তার বাবা একজন চট্টগ্রামের ভূমিদস্যু, এটা জানেন? সে ওই রেজিমের এমপি, এইটা জানেন? তার পুরো ফ্যামিলি তো মানুষের ভোটাধিকার হরণ করা লোক। তার বাবা এক সাইডে ভোটের অধিকার হরণ করবে, আর ফারাজ করিম টাউটটা এসে মানুষকে দেখেন সেই স্ট্যাটাস দিত কি জানেন? আজকে সবাই রোজা রাখবেন, সেহরির টাইমে আমি সবাইকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডেকে দিত, সবাই ঘুম থেকে উঠুন। মানে কারো ফেসবুক স্ট্যাটাসে ঘুম থেকে মানুষ উঠে সেহরি করতে পারে, এই ব্যাপারটা সম্ভবত বাংলাদেশে ফারাজ করিমের মতো টাউটরা না করলে আমরা জানতেই পারতাম না। এই যে বন্যা, সাম্প্রতিক সময়ের বন্যা, এটা কি আপনার মনে হয় প্রাকৃতিক নাকি রাজনৈতিক বন্যা, কোনটা? আমি আমার লয়ের একটা কোর্সই কিন্তু থাকে, এনভায়রনমেন্টাল ল পড়তে হয়, একই সাথে মাস্টার্সে মানে এলএলএম করার টাইমে ওপেন ক্রেডিটে কোর্স নেওয়া যায়। আমার ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল আমার নিজের সাবজেক্ট ছিল, এবং ইন্টারেস্টিংলি এই সাবজেক্টটা পড়াতো আসিফ নজরুল স্যার। সো আসিফ নজরুল স্যারের আবার কিন্তু পার্টিকুলার জায়গাটা হলো নদী আইন যেটা আছে এইটা নিয়ে। সো নদী আইন কিভাবে কাজ করে এই ব্যাপারটা নিয়ে আমার কিছুটা একাডেমিক পড়াশোনাই আছে। সো এই বন্যায় যেমন প্রাকৃতিক ব্যাপারটাও ছিল, অ্যাট দ্য সেম টাইম আমাদের নদী ব্যবস্থাপনা নিয়ে আমাদের পাশের দেশটা যে ধরনের অনাচার চলে চুক্তির দিক থেকে, এবং যেভাবে আমাদের পর কন্ট্রোলিং মেকানিজম চালায়, আমাদের দেশের কূটনীতিটা বিগত 15-16 বছরে যে নতজানু অবস্থায় ছিল, তাতে করে এই বন্যাটাকে আমি পিওরলি প্রাকৃতিক বন্যা বলি না, এই বন্যাটাকে আমি বলি রাজনৈতিক বন্যা হিসেবেও আমি এইটাকে কোট করতে চাই। আপনি যে পানি বন্টন চুক্তির কথা বললেন, এই যে পানি বন্টন চুক্তিটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে, আমরা কিভাবে আসলে বাধ্য করতে পারি যে এটা হওয়ার জন্য যেন এটা ত্বরান্বিত হয়? কারণ এই চুক্তিতে থাকলে কিন্তু এই যে এইভাবে অবাধে যখন তখন পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ খুলে দেয়া, এই বিষয়গুলো হতো না, তাই না? তো আমরা কিভাবে আসলে এটা নিশ্চিত করতে পারি? আমাদের অভিন্ন নদী আছে 54টা, এর ভেতরে দু একটা বাদে আমাদের কিন্তু আপস্ট্রিমের দেশ হলো ইন্ডিয়া, আমরা কিন্তু ডাউনস্ট্রিমের দেশ, এবং প্রত্যেকটা জায়গায় নদীর পানির যে হিস্সা, এই হিস্সাটা কোনোদিনই আদায় করা হয় নাই। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই ব্যাপারটা উপলব্ধি করত। বিএনপির প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমান আছে, সেও এই ব্যাপারটা উপলব্ধি করত। মনে আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে গিয়ে উনি কিন্তু ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দিয়েছিল। এবং ভারত যেটা করেছে, এই যে প্রত্যেকটা জায়গায় বাদ দেওয়া থেকে শুরু করে যা যা করেছে, এই কাজটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম আমরা যদি ইন্টারন্যাশনাল যে কনভেনশনগুলো আছেন পানির হিস্সা নিয়ে, সেগুলো আমরা পার্টি স্টেট হইতে পারতাম। আমরা তো সেই দিকে কখনো আগাই নাই। এবং ওই যে চুক্তিগুলো করা হয়, এই চুক্তিগুলো কতটা ডিসক্রিমিনেটরি ছিল, এই ব্যাপারগুলো পাবলিক স্পেয়ারে কখনো আলোচনাও হয় নাই। এখন এটা সমাধানটা কি? আমরা পানি বন্টন চুক্তিটা কিভাবে করতে পারি পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে? এটা কিন্তু একটা চুক্তি না, অনেকগুলা চুক্তি আছে, এবং অনেকগুলা মানে মিউচুয়াল নেগোসিয়েশনেরও ব্যাপার আছে। সো আমি কি চাই জানেন? বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হোক, তাদেরকে দায়বদ্ধতার আন্ডারে নিয়ে আসতে হবে। তারা যে সব অপকর্ম করবে আমরা যাতে ভয়েস রেজ করতে পারি, এবং ইন্টারন্যাশনাল ফোরামে যেগুলো আছে আমাদের উচিত সবগুলারই মেম্বার হওয়া, যাতে করে আমাদের অভিযোগ দায়ের করার একটা পারফেক্ট ফোরামটা থাকে, এবং তারা যে দাদাগিরি করে বেড়াবে আমরা যে সেটা সহ্য করব, এই জায়গাটা হওয়া উচিত না। এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা কিন্তু রব উঠেছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায়, এবং সদ্য আয়না ঘর থেকে মুক্তি পাওয়া যিনি হচ্ছেন, আমি যদি ভুল না করে থাকি, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, তিনি কিন্তু এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা প্রথমে তুলেছিলেন, এবং তারপর থেকে অনেকে এটাকে সাপোর্ট করছে, কেউ কেউ এটাকে সমালোচনাও করছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আসলে?